তো আজকে আমরা থার্ড লেকচার বা থার্ড চ্যাপ্টার শুরু করব এইচটিটিপি আর এইচটিএমএল সম্পর্কে। তো এইচটিটিপি এবং এইচটিএমএল এর যে বেসিক ধারণা সেগুলো আমরা একটু দেখব। তো প্রথমত আমরা ওয়েব কি জিনিস সেটা সম্পর্কে আগে আলোচনা করে আসছি 1 নাম্বার 2 নাম্বার লেকচারে, যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি জিনিস, ইন্টারনেটের সাথে পার্থক্য কি, এটা আমরা দেখছি আগেকার লেকচারে। তারপরে আমরা ডিস্ট্রিবিউটেড সিস্টেম সম্পর্কে পড়ছি, যেখানে অনেকগুলা কম্পিউটার বা কম্পিউটিং ডিভাইস পরস্পরের সাথে কানেক্টেড থাকে, এক একজন আলাদা আলাদা কাজ করে, কিন্তু আমরা ফাইনালি একটা মানে মিলিত আউটপুট পাই, যেটা দিয়ে আসলে বোঝা যায় না যে এই কাজগুলো আসলে আলাদা জায়গায় হয়েছে, হচ্ছে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং। তারপরে হচ্ছে ওয়েবসাইট হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল ব্যবহার করে কমিউনিকেশন করার জন্য। এই হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলকে বলে হচ্ছে এইচটিটিপি, যার ফলে যেই নিয়মটা মেনে বা যেই প্রসেস প্রোটোকল মেনে আমরা ওয়েবসাইটের একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে জিনিসপত্র পাঠাই, ওয়েবসাইট থেকে সার্ভারে যায়, সার্ভার থেকে আমাদের কাছে আসে, এই যে কাজকর্মগুলো হয় এগুলা হচ্ছে আমাদের যেই হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এই প্রোটোকলটা মেনে এই কাজগুলা হয়। ঠিক আছে, তারপরে a defined system that allows two or more entities to transmit information via any kind of variation of a physical quantity বিভিন্ন ট্রান্সমিশনের জন্য, ট্রান্সফারের জন্য আমরা এই প্রোটোকলটা ব্যবহার করি। It defines the rules, syntax, semantics and synchronization of communication. বিভিন্ন রকমের সিনট্যাক্স, সেমান্টিক্স এবং সিনক্রোনাইজেশন এই এইচটিটিপির মধ্যে হয়ে থাকে। তো এখন আমরা এইচটিটিপির ভিতরে ঢুকবো, যেখানে কি হয়, এটা যদিও বলছে সিএসসি 313 তে পড়া হয়েছে, নরমালি ওয়েব টেকনোলজিতে পড়া হয় আর কি। তো এখানে আমাদের কয়েকটা অংশ আছে, ওয়েব ক্লায়েন্টস, তারপরে হচ্ছে সার্ভার, ফাইলস, ব্রাউজার, এরা সবাই আমাদের এই এইচটিটিপির মধ্যে কানেক্টেড আর কি। তো এর মধ্যে প্রথমত আমাদের যে নেটওয়ার্কিং এর মধ্যে আমরা জেনে আসছিলাম যে 7টা নেটওয়ার্ক লেয়ারের 7টা লেয়ার থাকে ওএসআই মডেলে: অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক আর ফিজিক্যাল। সো এই নেটওয়ার্কিং এর ধারণা অনুযায়ী ওএসআই মডেলটা থেকে পরবর্তীতে টিসিপি আইপি মডেল আসছে, যেটাকে হচ্ছে 4 লেয়ার মডেল বলে। সেটার মধ্যে অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন আর সেশনকে একসাথে করে অ্যাপ্লিকেশন বলা হয়, আবার নিচের যে ডাটা লিঙ্ক আর ফিজিক্যাল আছে এটাকে নেটওয়ার্ক লেয়ার বলা হয়। 4 লেয়ারে টিসিপি আইপি কাজ করে, এবং আমরা যখন এইচটিটিপি নিয়ে কাজ করব তখন কিন্তু আমরা এই টিসিপি আইপির যেই মডেল এটা ব্যবহার করব। কারণ কি? কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা ডিভাইসের এবং ইন্টারনেটে যত ধরনের জিনিসপত্র কানেক্টেড থাকে প্রত্যেকেরই কিন্তু একটা কি অ্যাড্রেস থাকে, আইপি অ্যাড্রেস থাকে বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস থাকে। ঠিক আছে, সো এইচটিটিপি নিয়ে যখন আমরা কাজ করব তখন আমাদের ওই আইপি অ্যাড্রেস ব্যবহার করতে হয়, এবং এইচটিটিপি বা হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল পরস্পরের মধ্যে কমিউনিকেট করার জন্য আইপি অ্যাড্রেস ব্যবহার করে থাকে। So more generally, HTTP is an application layer protocol for distributed system. So এই যে ডিস্ট্রিবিউটেড যে কম্পিউটার গুলো আছে, এই যে আমার কম্পিউটার থেকে তোমাদের কাছে আমি আমার ভয়েস পাঠাচ্ছি, আমার কথাবার্তা শোনাচ্ছি, তারপরে তোমরা আবার সেটা রিসিভ করতেছো, তোমরা আবার এক জায়গায় দেখতেছো। সো এই যে ডিস্ট্রিবিউটেড কাজগুলা হচ্ছে, এইগুলা কিন্তু more generally HTTP is an layer protocol for distributed system, distributed সিস্টেমের কিন্তু একটা অংশ HTTP টা। তো যাই হোক, প্রথমত এখানে একটা ছবি দিয়ে প্রকাশ করার চেষ্টা করা হয়েছে ফাইলস গুলা, যে ফাইলগুলো আমরা তৈরি করি, যেরকম HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, আরো বিভিন্ন রকমের জিনিসপত্র, টাইথন দিয়ে যে আমরা তৈরি করি, এগুলো আমাদের কাছে থাকে। তারপরে আমরা এটাকে ওয়েব সার্ভারে পাঠাই দিই। ওয়েব সার্ভারে না গেলে কিন্তু এটা কিন্তু সারা ওয়ার্ল্ড থেকে অ্যাক্সেস করা যাবে না, আমার কম্পিউটার থাকলে কিন্তু হবে না। সো প্রথমত আমার ফাইলগুলো ওয়েব সার্ভারে পাঠাই। ওয়েব সার্ভারে পাঠানোর পরে যদি আমার ওয়েব সার্ভারে আপলোডেড থাকে জিনিসগুলা, তখন যারা আমার ওয়েবসাইটটা দেখতে চায় তারা যদি ইন্টারনেট ব্রাউজ করে, তাদের ব্রাউজারের মাধ্যমে তারা কি করে, মনে করো আমার একটা ওয়েবসাইট থাকবে www.tajim.com, তো সেটার মধ্যে কি করবে,
তারা রিকোয়েস্ট পাঠাবে। যখন রিকোয়েস্ট পাঠাবে তখন আমার এই যে ডোমেইন নেম, এই ডোমেইন নেমের পিছনে কিন্তু একটা আইপি অ্যাড্রেস আছে। সো এই ডোমেইন নেমটা প্রথমত ডোমেইন সার্ভারের কাছে যাবে, সে একটা আইপি অ্যাড্রেস খুঁজে পাবে, সেই আইপি অ্যাড্রেসটা কোন ওয়েব সার্ভারে আছে সেই ওয়েব সার্ভারকে গিয়ে সে রিকোয়েস্ট পাঠাবে, এবং সেই রিকোয়েস্টটা হবে হচ্ছে HTTP রিকোয়েস্ট বা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলের যে রিকোয়েস্ট, সেই নিয়ম অনুযায়ী রিকোয়েস্ট পাঠাবে। যেরকম ভাবে মনে করো তুমি একটা বড় কোনো একটা জায়গায় গেলা যেখানে সবাই ঢুকতে পারে না, সেখানে তোমাকে নির্দিষ্ট একটা প্রসেস অ্যাপ্লাই করে কিন্তু সেখানে যেতে হবে, যে এইটার পরে তোমাকে এটা করতে হবে, তারপরে এইভাবে যেতে হবে, তোমার একটা নিয়ম মানতে হবে। ঠিক একই রকম ভাবে ব্রাউজার দিয়ে আমরা একটা নিয়ম মেনে রিকোয়েস্ট পাঠাই সার্ভারের কাছে, তারপরে সার্ভার সেটা পায়, তারপরে সার্ভার রেসপন্স পাঠায়। যদি সঠিক রিকোয়েস্ট যদি সঠিকভাবে ঠিক থাকে তাহলে কোনো এরর টেরর না দেখায় সার্ভার রেসপন্স করে যে ওয়েবসাইটটা আমার বানানো ছিল সেটা পাঠায় দেয়। ওকে, সো এখানে একটা হিস্টোরি আছে এইচটিটিপির। প্রথমে 91 সাল বা তার আগে, বা 91 সাল থেকে 96 পর্যন্ত, 96 এর আগ পর্যন্ত এইচটিটিপি 0.9 ভার্সন ছিল, তারপরে 1 আসছে, তারপরে 1.1 আসছে, এগুলো জাস্ট ইতিহাস। তারপরে 97 থেকে 2014 পর্যন্ত আরো উন্নত হয়েছে, সেখানে 1.1 এর উপরে আরো বেশি ডেভেলপ হয়েছে, এবং 2015 থেকে এবং আজ পর্যন্ত এইচটিটিপি ভার্সন 2 চলতেছে। সো এখানে মেজর কিছু রিভিশন হয়েছে, ফোকাস অন এফিশিয়েন্সি এন্ড প্রাইভেসি ইমপ্রুভমেন্ট, কিছু এফিশিয়েন্সি, প্রাইভেসি, সিকিউরিটি বিভিন্ন জিনিসপত্র এখানে ইনক্লুড করা হয়েছে। আর এইচটিটিপি 2 হচ্ছে allows a server to push resources to client even before they are requested। কখনো কখনো এইচটিটিপি এরকম এইচটিটিপির যে 2 ভার্সন সেটা কিন্তু এইটাও অ্যালাউ করে যে তোমার ব্রাউজার তুমি ওপেন করছো, কোথাও রিকোয়েস্ট করো নাই, কিন্তু হয়তো অন্য কোনো একটা কাজ করছো, তখন তারা নিজেরা তোমার কম্পিউটারে কিছু ডাটা পাঠাই দিবে। এটার কিছু উপকারিতাও আছে, অনেক আবার অপকারিতাও আছে। উপকারিতা হচ্ছে যে আমাকে সবকিছুর জন্য রিকোয়েস্ট করতে হবে না, আমি ফেসবুকের পেজটা লোড করলেই ওখানে একসাথে অনেক কিছু লোড হয়ে যাবে, আমি যে কাউকে লাভ রিয়াক্ট দিতে পারবো, যে কাউকে ওয়াও রিয়াক্ট দিতে পারবো, যে কাউকে কমেন্ট করতে পারবো, আমার সামনে যা আসছে সবকিছু একসাথে লোড হয়ে গেছে। যদিও আমি কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে রিকোয়েস্ট করি নাই, এটা জাস্ট একটা উদাহরণ, এরকম আরো অনেক কিছু হইতে পারে। কিন্তু এটাতে যে সমস্যাগুলো হইছে সেটা হচ্ছে যে অনেক সময় আমরা হ্যাকিং এর শিকার হই। আমি একটা কিছু রিকোয়েস্ট করিই না, কিন্তু কেউ একজন চাইলে আমার পিসিতে, আমার ব্রাউজারে একটা কোনো কিছু লোড করাই দিতে পারবে। ঠিক আছে, যাই হোক, তো সেগুলা নিয়ে আমরা পরবর্তীতে আরো জানতে পারবো। এইচটিটিপি 2 puts more emphasis on encrypted connection, এবং এনক্রিপশনও কিন্তু অনেক ব্যবহার করছে। এই যে যেরকম কিছু ভালনারেবিলিটি চলে আসতেছে, কিছু রিস্ক চলে আসতেছে, একই রকম ভাবে সিকিউরিটির জন্য কিছু এনক্রিপশন টেকনোলজিও ব্যবহার করতেছে। যেরকম আরএসএ, তারপরে দেশ অ্যালগোরিদম, এইএস অ্যালগোরিদম, এরকম কিছু অ্যালগোরিদম আছে যেগুলা কিনা অনেক শক্তিশালী এনক্রিপশন অ্যালগোরিদম, যেগুলো সহজে ব্রেক করা যায় না, এবং ডাটা ট্রান্সফার, তারপরে হচ্ছে তোমার রিকোয়েস্ট ভ্যালিডেশন, এই সমস্ত ক্ষেত্রে এই এনক্রিপশন গুলা ব্যবহার করা হয়। তো এইচটিটিপি রিকোয়েস্ট কিভাবে যায়, কিভাবে রেসপন্স করে, সেটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করলাম। আরেকবার একটু দেখি, ব্রাউজার মানেই কিন্তু ক্লায়েন্ট। আমরা যেরকম ওয়েবসাইটে ওয়েব ব্রাউজারে গিয়ে যখন টাইপ করি, আমরা নিজেরা কিন্তু ক্লায়েন্ট, নিজেরা সার্ভারকে কি করি, রিকোয়েস্ট পাঠাই। কিভাবে রিকোয়েস্ট পাঠাই, যে ধরো এই যে একটা www.example.com আমার একটা ওয়েবসাইট, এটা যখন আমি লিখে সার্ভারে এন্টার দেই, তখন সহজে সরাসরি কিন্তু আমার ইন্টারনেটের কানেকশনটা আছে কিনা সেটাকে চেক করে নিয়ে সার্ভারে চলে যায়, এবং সার্ভারে যায় প্রথমত যায় কিন্তু ডোমেইন সার্ভারে। যে example.com কিন্তু একটা এক্সাক্ট ওয়েবসাইটের বা ওয়েব সার্ভারের ঠিকানা না, এটা কিন্তু একটা ডোমেইন নেম, আমাদের যাতে নাম মনে রাখতে সহজ হয় সেই কারণে আমরা যেরকম ফোন বুকে অনেক বড় বড় নাম্বার, এক একজনের নাম্বার আমি সেভ করে রাখি, রহিম, করিম, হ্যান ত্যান, এগুলো আমরা সেভ করে রাখি, তাই না? এদের এদের যদি প্রত্যেকের নাম্বার আমার মুখস্থ রাখতে হইতো তাহলে কিন্তু আমরা মুখস্থ রাখতে পারতাম না। যখন আমাদের দরকার পড়ে তাদের নাম টাইপ করি এবং তাদের নামের সাথে যে নাম্বারটা সেভ করা আছে সেই নাম্বারটা আমার কাছে চলে আসে। একই রকম ভাবে আমাদের যে নেম গুলা মনে থাকে সেগুলা
সেই রকম মনে রাখার মতন করে আমাদের ওয়েবসাইটের নাম দেওয়া হয়, যাদেরকে বলা হয় হচ্ছে ডোমেইন নেম। এবং এই ডোমেইন নেমটা দিয়ে যখন আমি ব্রাউজারে ক্লিক করি, তখন ব্রাউজার ডোমেইন সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠায় যে এই নামের কোনো ডোমেইন কি রেজিস্ট্রেশন করা আছে, যদি থাকে তাহলে তার আইপি অ্যাড্রেসটা আমাকে দাও। সো যদি থাকে এই নামের, তাহলে তোমাকে একটা আইপি অ্যাড্রেস তোমাকে দিবে না, মানে তোমার ইন্টারনেটের ব্রাউজিংটাকে সফল করার জন্য ডোমেইন সার্ভার থেকে তোমার ব্রাউজারে একটা আইপি চলে আসবে। তারপরে আইপি অ্যাড্রেস যদি না আসে, তখন তোমাকে এরর দেখাবে যে এই নামে কোনো ওয়েবসাইট নাই। তারপরে যখন তোমার আইপি অ্যাড্রেসটা চলে আসলো, সেই আইপি অ্যাড্রেসটা দিয়ে আবার সার্ভারে হিট করবে যে এখন এক্স্যাক্টলি এই ওয়েবসাইটের ঠিকানাটা আমি পেয়ে গেছি, আইপি অ্যাড্রেস পেয়ে গেছি, এখন এইটা কোথায় আছে সেটা আমাকে দাও। সো তখন সার্ভারের সাথে সরাসরি কানেক্টেড হয়ে যায়। যখন আমি সঠিক আইপি অ্যাড্রেসটা পেয়ে গেলাম, তখন সার্ভারের সাথে আমার কানেক্টেড হয়ে গেল। হওয়ার পরে সার্ভারে মনে করো এরকম ওয়েব পেজ আছে, যা আছে সেইটা আমি যদি সঠিকভাবে রিকোয়েস্ট করতে পারি, পাবলিকে আমার যেই অ্যাক্সেসটা থাকবে, সেই অ্যাক্সেস অনুযায়ী যেই ডাটাগুলো দেখানো সেগুলো সব আমার কাছে চলে আসবে। এগুলা চাইলে তোমাদের এখানে লিংক দেওয়া আছে উইকিপিডিয়াতে, আরো ভালো করে দেখতে পারো। তারপরে আছে হচ্ছে হাইপারটেক্সট এবং এইচটিএমএল কি। The HTML specifies the static part or elements of a web page. ওয়েব পেজের যে স্ট্যাটিক এলিমেন্ট গুলো আছে, যে জিনিসগুলা ডাইনামিক না, মানে দ্রুত চেঞ্জ হয় না, একটা নির্দিষ্ট ডিজাইন যেটা আমি রেখে দিতে চাই ওয়েবসাইটে, এই জিনিসগুলা হচ্ছে আমাদের HTML দিয়ে করা হয়। এবং HTML এর ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিংও বলা যায় এক অর্থে, কিন্তু এটাতে কোনো লজিক্যাল কাজ আমরা করতে পারবো না, কোনো লুপ চালাইতে পারবো না, কোনো কন্ডিশন দিতে পারবো না, তারপরে কোনো ভেরিয়েবল দিতে পারবো না, এই ধরনের কাজগুলো কিন্তু করতে পারবো না। জাস্ট খালি আমরা কিন্তু এইচটিএমএল এর মাধ্যমে শুধুমাত্র ডিজাইন করতে পারি। ঠিক আছে, সো hypertext documents contain links to other hypertext documents, creating an associative trail that readers can choose to follow. Markup more general term for tags which provide additional information and document structure, content type, formatting, etc. So HTML এ কিন্তু অ্যাকচুয়ালি কিছু ট্যাগস আছে। আমরা ফার্স্টের দিকে ক্লাসগুলোয় যখন HTML দেখছিলাম যে আমার বোল্ড করার জন্য বি ট্যাগ, আমার হেডার দেওয়ার জন্য H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ, আমার বডি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, এগুলা প্রত্যেকটার জন্য, লিংকের জন্য, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ট্যাগ আছে। HTML এর যে ল্যাঙ্গুয়েজটা, যেই মার্কআপ ল্যাঙ্গুয়েজটা, এটা কিন্তু ট্যাগ নির্ভর একটা ল্যাঙ্গুয়েজ। যেই যেই ট্যাগ আমি ব্যবহার করব সেই রকমের ডিজাইন আমার তৈরি হয়ে যাবে। সো HTML এরও একটা ইভলিউশন আছে। HTML একটা ইভলভিং ল্যাঙ্গুয়েজ, এর আস্তে আস্তে ডেভেলপ হয়ে আজকে কিন্তু আমরা HTML5 ব্যবহার করি। সো HTML1 ছিল একদম টিম বার্নার্স লি, তার যে সার্ন ল্যাব ছিল, সেই সার্ন ল্যাব থেকে সে 1989 সালে প্রথম তিনি HTML আবিষ্কার করছিলেন। সেজন্য ওই HTML-টাতে বেসিক খুব অল্প কিছু কাজ করা যেত, এটাকে বলা হয় হচ্ছে HTML1। তারপরে HTML2 আবিষ্কৃত হয়েছে 1994 সালে, HTML3.2 আসছে যেটাকে W3C বলা হয়, সেটা 1996 সালে, HTML4 আসছে 1997 সালে, এবং HTML5 কিন্তু আরো অনেক পরে আসছে। তারপরে আবার XHTML আছে, যেটাতে আরো এক্সটেনসিবল হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়, যেটাতে আরো বেশি কিছু ট্যাগ ব্যবহার করা হয়েছে এবং আরো কিছু কাজ করা যায়, যেটা কিনা আমাদের অ্যান্ড্রয়েড ফোনেও কিন্তু XHTML ব্যবহার করা হয় জাভার সাথে। আচ্ছা, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করার জন্য। তো যাই হোক, আমরা আস্তে আস্তে হচ্ছে HTML সম্পর্কে আরো জানবো। HTML বা ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য বেশ কিছু টুলস আছে, সেই টুলস গুলা সম্পর্কে আমরা হালকা ধারণা নিব। তারপরে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ভার্সেস হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা তুলনা করতে শিখব। অ্যাকচুয়ালি আমাদের HTML কিন্তু খুবই ইজি একটা ল্যাঙ্গুয়েজ। তার মানে কি, যত বেশি ইজি ল্যাঙ্গুয়েজ তত সে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মতন কঠিন না। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের খুব কঠিন করে প্রোগ্রামিং করতে হইতো, সহজ একটা ছোট্ট একটা কাজ করার জন্য অনেক বেশি কোড লিখতে হইতো, অনেক কিছু মনে রাখতে হইতো। এখানে কিন্তু সেরকম না। HTML এ আমাদের মানে একদম খুব সহজ, একদম আমাদের মুখের ভাষা যেরকম সেই ধরনের ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, কেন আমরা হচ্ছে লো লেভেল HTML ইউজিং বেসিক টেক্সট এডিটর,
আমরা কিন্তু টেক্সট এডিটরের মাধ্যমে এইচটিএমএল ব্যবহার করব এই কোর্সে। আমরা চাইলে খুব সহজে ড্র্যাগ এন্ড ড্রপ করেও এইচটিএমএল ব্যবহার করতে পারি। এর জন্য অনেক বেশি সহজ সহজ টুলস আছে, কিন্তু এই কোর্সে আমরা যেরকম প্রথমে একদিন দেখছিলাম এইচটিএমএল আমরা যখন অ্যাপ্লাই করছিলাম, আমরা কিন্তু টেক্সট এডিটরের মধ্যে সাবলাইম টেক্সট, নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস এরকম টেক্সট এডিটরের মধ্যে আমরা করছি, হার্ড কোড করছি। কেন করছি? কারণ যাতে আমরা ভিতর থেকে শিখতে পারি, আমরা সহজে বুঝতে পারি। ড্র্যাগ এন্ড ড্রপ করে করলে কিন্তু আমরা এই জিনিসগুলা, ভিতরের স্ট্রাকচারগুলা, আসল জিনিসটা বুঝতে পারতাম না। তারপরে আমাদের এটার জন্য সঠিক আইডি, সঠিক টুলস আমাদের নিতে হবে, যেখানে আছে নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, পিএসপি স্টর্ম, ভিএস কোড, এই ধরনের আইডি গুলো আমরা ব্যবহার করতে পারি। তারপরে সিএসএস ফ্রেমওয়ার্কস বা বুটস্ট্র্যাপ এখানে ইউজ করতে না করা হয়েছে প্রথমে, যদিও আমরা আস্তে আস্তে করব, কিন্তু প্রথমে আমরা শেখার জন্য বুটস্ট্র্যাপ ব্যবহার করব না। বুটস্ট্র্যাপ খুবই সহজ একটা জিনিস, যেটার মাধ্যমে খুব ইজিলি আমাদের যে সিএসএস গুলা আছে সেই সিএসএস গুলা খুব ইজিলি স্টাইল শিট গুলা অ্যাপ্লাই করা যায়। অ্যাপ্লাই করে আমাদের মোবাইলের জন্য রেসপন্সিভ, কম্পিউটার জন্য রেসপন্সিভ, বিভিন্ন ডিভাইসের জন্য আলাদা রকমের রেসপন্সিভ ওয়েবসাইট, বিভিন্ন কালার, শ্যাডো, হোভার, বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ডিজাইন খুব ইজিলি করা যায় আমাদের বুটস্ট্র্যাপের মধ্যে। যদি ওটা যত বেশি ইজি হবে তত কিন্তু আমরা আসলে কম শিখতে পারবো। সেই কারণে আমরা প্রথমে এরকম ড্র্যাগ এন্ড ড্রপের টুলস বা যেগুলা খুব ইজিলি হয়ে যায় এই জিনিসগুলা প্রথমত অ্যাভয়েড করব। আগে আমরা ভিতরের জিনিসগুলা জানার চেষ্টা করব, একদম বেসিক থেকে জানার চেষ্টা করব, তাহলে কিন্তু আমরা ভালো করে শিখতে পারবো। তারপর এখানে এলিমেন্টস আর অ্যাট্রিবিউটের ধারণা দেওয়া আছে। সো আমরা উদাহরণে চলে যাই। যেরকম ধরো এইচটিএমএল এর এলিমেন্টস কাকে বলে, অ্যাট্রিবিউটস কাকে বলে। এলিমেন্টস হচ্ছে যে ট্যাগগুলা, ট্যাগের যে নাম, ওগুলাই হচ্ছে আমাদের এলিমেন্টস আমরা বলতে পারি। আর অ্যাট্রিবিউটস হচ্ছে প্রত্যেকটা ট্যাগের কিছু অ্যাট্রিবিউট থাকতে পারে। যেরকম মনে করো যে আমরা এখানে একটা নিছে, ধরো এ ট্যাগ। এ মানে কি? অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে লিংক তৈরি করে। এটার মধ্যে এইচ রেফ দিয়ে ওখানে আমি লিংকটা দিয়ে দিছি। সো আমার ট্যাগের নাম ছিল কিন্তু অ্যাঙ্কর ট্যাগ, সেটা ছিল আমার একটা এলিমেন্ট এইচটিএমএল এর, কিন্তু ওর ভিতরে আমি যে একটা লিংক দিয়ে দিলাম ওটা কিন্তু তার অ্যাট্রিবিউট। ঠিক আছে? সো ট্যাগ নেমের ভিতরে আর যেটা হলো কোনো স্ল্যাশ থাকে না, লেস দেন গ্রেটার দেন সাইনের মাঝখানে, সেটাকে বলা হচ্ছে স্টার্টিং ট্যাগ। আর যেখানে স্ল্যাশ থাকে সেইটাকে বলা হয় হচ্ছে এন্ডিং ট্যাগ। এন্ডিং ট্যাগে কোনো অ্যাট্রিবিউট থাকে না, স্টার্টিং ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্য থাকে। সো এই অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্যগুলোর উপরে ভিত্তি করে যে ট্যাগগুলা বা এলিমেন্টস গুলা আছে সেগুলা বিভিন্ন রকমের কাজ করতে পারে। তারপর তো এখানে দেখো আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে এলিমেন্টস এবং অ্যাট্রিবিউটের, একটা রেফারেন্স দেওয়া হয়েছে W3 Schools, দিস ইজ এ লিংক। এটা যদি আমরা একটা HTML ফাইলের মধ্যে রান করি তখন আমরা এখানে দেখতে পাবো যে এই জায়গায় একটা লিংক তৈরি হয়েছে। আমরা এখন একটুখানি দেখে আসি। ধরো এই জিনিসটা দিয়ে আমি একটা HTML পেজ তৈরি করতে চাচ্ছি, ঠিক আছে? এর জন্য আমি কি করব, আমার এখানে একটা নোটপ্যাড নিলাম, নোটপ্যাডটাকে .html আকারে আমি সেভ করব ডেস্কটপে। .html নামে যখন আমি সেভ করে দিলাম, দেখো এখানে কিন্তু একটা ওয়েব ব্রাউজারের চিহ্ন চলে আসছে। ঠিক আছে? এটাকে আবার আমরা চাইলে আমাদের সাবলাইম টেক্সট এডিটরের মাধ্যমে ওপেন করে এডিট করতে পারি। ওপেন উইথ দিয়ে সাবলাইম টেক্সট, আমার সাবলাইম টেক্সটটা খুব ভালো লাগে, তোমরা সবাই চাইলে এটা ব্যবহার করতে পারো। প্রথমত আমাদেরকে HTML এর যে স্ট্রাকচারটা আছে সেটা আমাদের ব্যবহার করতে হবে। এবং আচ্ছা, এটা আমি একটু ভালো করে একটা নাম দিয়ে আসি। মনে করো এর আগে আমরা একটা ক্লাস করছিলাম, এটা আমরা ক্লাস 2 দেই, ক্লাস 2.html, মানে HTML এর আগে একটা ক্লাস করছিলাম। সো এখানে দেখো দিস ইজ এ লিংক, ওই কথাটা আছে, আর কিছু নাই। তো এটা আমরা একটা সাবলাইম টেক্সট দিয়ে এডিট করি। ওপেন উইথ এ যে সাবলাইম টেক্সট দিয়ে ওপেন করে, মনে করো এগুলা সব আমরা বাদ দিয়ে দিলাম, HTML শুরু করলাম, শেষ করলাম। এটা হচ্ছে HTML এর হচ্ছে আমাদের যে বেসিক স্ট্রাকচার, যে HTML দিয়ে শুরু হবে, HTML দিয়ে শেষ হবে, এবং উপরে থাকবে হেডার ট্যাগ মানে হেড, এবং মাঝখানে থাকবে হচ্ছে বডি। বডির মধ্যে হচ্ছে আমরা যেই ধরনের জিনিসগুলো দিব সেগুলা আমাদের হচ্ছে আকারে কি বলে তোমার ট্যাগ আকারে কাজ করবে আর কি।
সো এইখানে এটা কেন যেন কাজ করতেছে না, আমরা একটু আরেকবার নেই। এ দিয়ে যদি ট্যাব দেই তাহলে আমাদের এটা চলে আসে। সো এইটার মাঝখানে আমরা এই লিংকটা বসাই দিব। ওকে, এবার হইছে। এবং এখানে যদি আমি দিস ইজ এ লিংক দেই তাহলে কিন্তু এই দিস ইজ এ লিংক লেখাটার উপরে ক্লিক করলে আমাদেরকে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে। সো এখন আমাদের ডেস্কটপে আমি ফাইলটা সেভ করছিলাম। ডেস্কটপে যাই, এখানে দেখো যে class2.html, এটার উপর আমি ক্লিক করলাম। দেখো দিস ইজ এ লিংক, একটা লিংক দেখাচ্ছে। এটার উপরে যদি আমি ক্লিক করি আমাকে কিন্তু এখন W3 স্কুলের যে ওয়েবসাইট আছে সেটাতে কিন্তু নিয়ে আসলো খুব সুন্দরভাবে। খুব ইজিলি আমরা এইভাবে একটা লিংক তৈরি করে ফেলতে পারি। তো যাই হোক, এরকম অসংখ্য উদাহরণ অলরেডি আমরা দেখছিলাম আমাদের এর আগের একটা HTML ক্লাসে। আচ্ছা, তারপরে আমরা দেখবো হচ্ছে নেস্টেড HTML এলিমেন্ট। একটা এলিমেন্টের ভিতরে আরেকটা এলিমেন্ট থাকতে পারে, তার ভিতরে আরেকটা এলিমেন্ট থাকতে পারে, তখন আমরা সেটাকে নেস্টেড এলিমেন্টস বলি। তারপরে হচ্ছে ক্যারেক্টার এনকোডিং। বিভিন্ন রকমের ক্যারেক্টার আছে, সেইগুলা আনসি এবং আস্কি যে দুই ধরনের কোড আছে সেগুলোর মাধ্যমে আমাদের প্রিন্ট করতে হয় অনেক সময়। তো আমরা সেগুলো দেখবো আস্তে আস্তে। স্ল্যাশ, ডলার, এই ধরনের জিনিসগুলা আমরা আস্কি কোড দিয়ে প্রিন্ট করতে পারি, টু দা পাওয়ার। হ্যাঁ, তারপরে এখানে যে ক্যারেক্টার এনকোডিং আছে, এই ক্যারেক্টার এনকোডিং আমরা বিভিন্ন সময় ব্যবহার করে থাকি। আবার HTML এর পুরা ডকুমেন্টটা আসলে কি ধরনের ক্যারেক্টার এনকোডিং দিয়ে আসবে, ASCII নাকি ANSI না UTF না ম্যাক ওএস রোমান, এই ধরনের কিছু ধরনের কোডিং আছে, সেইটা দিয়ে আমরা ডিক্লেয়ার করে দিতে পারি যে এটা আসলে এই ধরনের কোড মেনে তৈরি করা হয়েছে। সো যাতে কোনো সমস্যা না হয় আর কি। বিভিন্ন ধরনের কোড রিডার আছে, অন্য ধরনের হলে যেটা যেখানে সাপোর্ট না করে সেখানে আবার ওইটা কাজ করে না। তারপরে HTML এ কিছু ক্যারেক্টার আছে, যেরকম ধরো যে আমি এই যে লেস দেন আর গ্রেটার দেন, এইটা যদি আমি প্রিন্ট করতে চাই, আমার এখানে কিন্তু HTML এর যে ডকুমেন্ট, এখানে কিন্তু এই যে লেস দেন আর গ্রেটার দেন দিলে কিন্তু এই জিনিসটা কিন্তু প্রিন্ট হচ্ছে না, শুধু কিন্তু এতটুকু লেখা প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু লেস দেন গ্রেটার দেন প্রিন্ট হচ্ছে না, কারণ লেস দেন গ্রেটার দেন কে কিন্তু সে মনে করে হচ্ছে একটা ট্যাগ মনে করে, মানে ট্যাগের এন্ডিং বা ক্লোজিং হিসেবে ধরে নেয়। ওটাই কিন্তু সে মানে প্রিন্ট করতে পারে না। তো এখন আমার যদি মনে করো যে সেই লেস দেন গ্রেটার দেন কেই আমার লাগতেছে, সেই ক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমার স্পেশাল ক্যারেক্টারকে এইভাবে প্রিন্ট করতে হবে। ঠিক আছে, যে @lt যদি দেই তাহলে লেস দেন হবে, @gt যদি দেই তাহলে আমার গ্রেটার দেন হবে। এই যে ধরো এখানে দিলাম, দিয়ে আমি কন্ট্রোল এস দিলাম, দেখি আমার এখানে কিছু আসে কিনা। এই যে দেখো আমার কিন্তু এখানে, এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেলে তারপরে নতুন কিছু অ্যাড করে আমাদের জাস্ট রিফ্রেশ দিতে হবে, তাহলে নতুন জিনিসগুলো চলে আসবে। তো এখানে দেখো আমাদের এই যে লেস দেন এবং গ্রেটার দেন সাইন, কিন্তু দুইটা সাইন চলে আসছে। ঠিক আছে, এখানে যদি আমরা একটা বিআর ট্যাগ দিই তাহলে নিচের লাইনে আসবে। দুইটা বিআর ট্যাগ দিলাম, এটাকে আবার রিফ্রেশ দিই, দেখো নিচের লাইনে চলে আসছে। সো এখানে কিন্তু আমার এই যে লেস দেন গ্রেটার দেন সাইনটা চলে আসছে। এইভাবে আমরা স্পেশাল ক্যারেক্টার, বিভিন্ন রকমের স্পেশাল ক্যারেক্টার বিভিন্ন ভাবে করা যায়, প্রিন্ট করা যায়, সেগুলো এখানে দেখানো হয়েছে। আবার এই যে এম্পারসেন্ড কেও যদি আমরা প্রিন্ট করতে চাই, এখানে কি এম্পারসেন্ড ছিল, এম্পারসেন্ড কেও আমরা প্রিন্ট করতে পারি এইটা দ্বারা। ঠিক আছে, সো দেখি তো এটাতে কিছু আসে কিনা। দেখি এই দুইটা জিনিসে কি আসে। এখানে দুইটা কোড দেওয়া হয়েছে, এটা রিফ্রেশ দেই। এখানে কিন্তু দেখো এই যে আমাদের যেই লেস দ্যানটাকে আমরা চাইলে এভাবে কোড দিয়েও প্রকাশ করতে পারি, এম্পারসেন্ড হ্যাশ দিয়ে হাবিজাবি একটা কোড। হ্যাঁ, আবার এইখানে যে আমাদের কমা আছে,
কমার মধ্যে দিলেও এটা সরাসরি এইভাবে প্রিন্ট হবে। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আমরা যে বিশেষ ক্যারেক্টারগুলো আছে সেই বিশেষ ক্যারেক্টারগুলো প্রিন্ট করে থাকি এবং আস্তে আস্তে আমরা এটা দেখবো আর অনেক কিছু। সো এই পর্যন্তই ছিল হচ্ছে আমাদের থার্ড চ্যাপ্টার HTTP এবং HTML এর বেসিক।